আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে 2025 সালের নতুন পরিপত্রের আলোকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ আপনি কিভাবে করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে 2025 সালের নতুন পরিপত্র অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন রেকর্ড কিভাবে করবেন সেই সম্পর্কে দারুণ একটি আইডিয়া পাবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমি ধারাবাহিক মূল্যায়ন ফলাফল রেকর্ড সংরক্ষণ ছক ওপেন করে নিলাম। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলে নেই, এই পর্যন্ত আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করছি দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আজকের ভিডিওতে থাকছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন কিভাবে করবেন, পরবর্তী ভিডিওতে থাকবে তৃতীয় শ্রেণীর ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ন আপনি কিভাবে করবেন, এর পরবর্তী ভিডিওতে থাকছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন আপনি কিভাবে করবেন। কারণ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মূল্যায়ন একরকম, শুধু তৃতীয় শ্রেণীর মূল্যায়ন আরেক রকম এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মূল্যায়ন কিন্তু আরেক রকম। তো এই জন্য বলছি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা মূল ভিডিওর আলোচনায় চলে আসি। তো আমি আজকে দেখাবো প্রথম শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন আপনি কিভাবে করবেন। প্রথম শ্রেণীটা যেভাবে করবেন ঠিক দ্বিতীয় শ্রেণীটা একইভাবে করবেন। তো এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই ধারাবাহিক মূল্যায়ন ছকটা আপনি কিভাবে তৈরি করবেন। তো সেই ভিডিওতে আমি A4 সাইজে দেখিয়েছি এবং সেখানে শুধুমাত্র প্রথম প্রান্তিক মূল্যায়ন পর্যন্ত আছে। তো যেহেতু আমরা 1 বছরের জন্য তৈরি করব, তাই প্রথম প্রান্তিক, দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য 1 পেজের মধ্যে আমি করেছি। তো ওই ভিডিওতে দেখাইছি A4 সাইজে। তো A4 সাইজে হয় না, আপনারা করবেন লিগ্যাল সাইজে। তো লিগ্যাল সাইজ পেপারটা সেট আপ করে নেবেন। টপে রাখবেন 0.4 ইঞ্চি এবং লেফটে রাখবেন 0.4 ইঞ্চি, রাইটে রাখবেন 0.2 ইঞ্চি এবং বটমে রাখবেন 0.2 ইঞ্চি। তারপরে পেপার সাইজটা লিগ্যাল দিয়ে ওকে দিবেন, পেপারের সাইজ হয়ে যাবে। এরপরে আপনারা এই যে টেবিলগুলি কিভাবে তৈরি করছি ওইটা তো ওই ভিডিওতে দেখাইলাম, ঠিক সেভাবে আপনারা টেবিলগুলি তৈরি করে নেবেন এবং এই লেখাগুলি আপনারা লিখে নেবেন। আচ্ছা, আর যদি আপনারা নিজেরা তৈরি করতে না পারেন, আমার তৈরিটা নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমারটা নিতে হবে। তবে সেক্ষেত্রে আমার পারিশ্রমিক আপনারা দিতে হবে। আচ্ছা, এখন আমরা মূল ভিডিও আলোচনা করি। আমরা জানি প্রথম প্রান্তিক পর্যন্ত পরিপত্র অনুযায়ী পাঠগুচ্ছ 4 পর্যন্ত হবে। তো পাঠগুচ্ছ 4 পর্যন্ত প্রথমে দেখেন এখানে আছে শিক্ষণকালীন মূল্যায়নে 10 এবং অধ্যায়ভিত্তিক মূল্যায়নে 10। তো আপনি মনে করেন 1 নম্বর ছাত্রের মূল্যায়ন করবেন, তো সে পাঠগুচ্ছ 1-এর আন্ডারে যেগুলি অধ্যায় আছে সে অধ্যায়গুলো থেকে 10 নম্বরের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নে কত পায় সেটা লিখবেন, আর অধ্যায়ভিত্তিক মূল্যায়নে কত পায় সেটা লিখবেন। তো আমি এটা লিখে নিই। ধরি সে শিক্ষণকালীন মূল্যায়নে পাইছে 9 এবং অধ্যায়ভিত্তিক মূল্যায়নে পাইছে 8, আমি এটা লিখে নিলাম। ঠিক একইভাবে পাঠগুচ্ছ 2 সে শিক্ষণকালীন মূল্যায়ন 10-এর মধ্যে পাইছে 8 এবং এখানে অধ্যায়ভিত্তিক মূল্যায়নে 10-এর মধ্যে পাইছে 9। তারপরে পাঠগুচ্ছ 3-এ শিক্ষণকালীন মূল্যায়নে সে পাইছে 8 এবং অধ্যায়ভিত্তিক মূল্যায়নে সে পাইছে 7। পাঠগুচ্ছ 4-এর মধ্যে সে পাইছে শিক্ষণকালীন মূল্যায়নে 9 এবং অধ্যায়ভিত্তিক মূল্যায়নে পাইছে 7। আচ্ছা, এখন নিচে দেখেন মন্তব্যের জায়গা আছে। যদি দেখেন 6, 5, 3, 2 এগুলি পায় তাহলে আপনি এখানে আপনার মতো করে ছোট করে মন্তব্য লিখে রাখবেন। ঠিক আছে? তো আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন এই পর্যন্ত। এখন আমরা চলে যাই গড় নাম্বার সে কত পাইছে। গড় নাম্বারটা বের করবেন যে শিক্ষণকালীন মূল্যায়নের সবগুলি নাম্বারকে আপনি যোগ করবেন ক্যালকুলেটর দিয়ে। যোগ করে অধ্যায় সংখ্যা মানে 1, 2, 3, 4 দিয়ে ভাগ করবেন। তো আমি আগে এগুলো সবগুলি যোগ করি। 9 আর 8 17, 17 আর 8 25, 25 আর 9 হলো 34। 34কে আমরা 4 দিয়ে, অর্থাৎ যেহেতু পাঠগুচ্ছ নং 1, 2, 3 এবং 4, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব 34কে। আপনি ক্যালকুলেটর দিয়ে ভাগ করেন, আমিও ক্যালকুলেটর দিয়ে ভাগ করতেছি। তো 4 দিয়ে ভাগ করার পরে আসে 8.5। তো আমি এটা লিখে নিলাম 8.5। এখন আমি যে অধ্যায় ভিত্তিক মূল্যায়ন 10-এর মধ্যে সে 4টা পাঠগুচ্ছের মধ্যে কত পাইছে এটা আমি যোগ করব। যে 8 আর 9 হলো 17, 17 আর 7 হলো 24, 24 আর 8 হলো 32। তো 32কে আমি 4 দিয়ে ভাগ করব, দেখা যায় সে 8 পেয়েছে। ঠিক আছে? তো এখন শিক্ষণ মূল্যায়নের প্রাপ্ত নম্বরের যে গড়, অর্থাৎ এটাকে আমি 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণ করব এই কারণেই, কারণ শিক্ষণকালীন মূল্যায়নের হলো 80% আর অধ্যায়ভিত্তিক মূল্যায়নের হলো 20%। তো 80%-এর 8 দিয়ে আমরা গড়কে গুণ করব, এখানে বসাবো। আর অধ্যায়ভিত্তিক মূল্যায়নের 8কে আমরা 20%
অর্থাৎ 2 দিয়ে গুণ করে আমরা এখানে বসাবো। তো আমি 8.5 কে 8 দিয়ে গুণ করি ক্যালকুলেটরে, আপনারাও 8.5 কে বা আপনাদের যা আসে তাকে 8 দিয়ে গুণ করবেন। তো আমি গুণ করলাম 68 পেয়েছে সে। আচ্ছা, এখন আমি যে অধ্যায়ভিত্তিক মূল্যায়ন এটাতে সে গড়ে কত পাইছে এটাকে আমি 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করলে হয় 16। আচ্ছা, এটা লিখে দিলাম। এখন এই দুইটার যোগফল আপনি এখানে বসাবেন। এই দুইটার যোগফল এখানে যত আসে তত বসাবেন। দুইটার যোগফল আসে কত? 84, 84। তো আমি 84 লিখলাম। লিখে একটা এন্টার দিয়ে একটু নিচে যাবেন। নিচে গিয়ে শিখন অবস্থানটা এখানে লিখবেন। শিখন অবস্থানটা দেখেন যে শিখন অবস্থান এ হলো অতি উত্তম। 80% থেকে 100% যারা পাবে তারা এ, 60% থেকে 79% যারা পাবে তারা বি। তো আমার যেহেতু 80% থেকে 100%-এর ভিতরে সে পাইছে, তো এই জন্য আমি তার এখানে এ দিব। তো আমি এখানে এ দিয়ে দিলাম। ঠিক একইভাবে আপনারা আপনাদের প্রথম শ্রেণীর যত শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থীর ধারাবাহিক মূল্যায়ন ফলাফল অবলিক রেকর্ড সংরক্ষণ এভাবে করে রাখবেন এবং এই নিয়মে দ্বিতীয় শ্রেণীরও ধারাবাহিক মূল্যায়ন ফলাফল অবলিক রেকর্ড সংরক্ষণ করবেন। পরবর্তীতে এই দ্বিতীয় প্রান্তিকের জন্য আপনারা এই 3টা ঘরের মধ্যে লিখবেন এবং তৃতীয় প্রান্তিকের জন্য পরবর্তীতে আপনারা এই 3টা ঘরের মধ্যে লিখবেন। তো এভাবেই আপনারা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ধারাবাহিক মূল্যায়ন ফলাফল অবলিক রেকর্ড সংরক্ষণ ছক তৈরি করে তাদের রেকর্ড সংরক্ষণ করে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।